এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে ৩-৪টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বললে, ঘরের ভিতরে পচা মরা গন্ধ, আর ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। বাংলা সাহিত্যে রহস্য, রোমাঞ্চ ও ভুতুড়ে গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন। আজ থাকছে আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিলের ছাদের ঘর। হেমেন্দ্র কুমার রায় জন্ম 18 এপ্রিল 1888 সালে। হেমেন্দ্র কুমার রায় মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। 1903 সালে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আজকে প্রকাশিত তার গল্পটি আমরা নিয়েছি কিশোর ভৌতিক সমগ্র থেকে। গল্প পাঠে মিঠুন, গল্পের সূত্রধর মৌসুমী। শুরু হচ্ছে চিলের ছাদের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকে দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি, তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কিনা। সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটঘাট বাঁধতে শুরু করলুম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিককেই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলুম, ওটা কি মানিক? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেয়ে মারা গেলে তাকে এখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড়গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বললে, জানি না, লিলি এই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক,
ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, জাতি আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলুম। যেন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুন বালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়ি কাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় এই কবরের ভয়েই এ বাড়িখানে এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললুম, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না, কিন্তু জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না ভাই। মানিক বললে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর পড়ে কোনোদিনই কোনো মেমপত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও দেখি এখন উপরে উঠে তোমার ঘর দেখবো, চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। এক সময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনো তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি, এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড় সড়ো। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে উঠে এসেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের উপরে কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কে একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলো। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতরে ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড় শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে। যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁত খুঁত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন? সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকেদের মুখে গাঁজা করে গল্প শুনেছি, মারা গেলে পর মেমের দেহ নাকি প্রথমেই গোরস্থানে নিয়ে গিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরাসুদ্ধ কফিনটা কবরের পাশের মাটির উপর পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরের দিন সকালে আবার সেই দৃশ্য। উপরি উপরি 3 বারের দৃশ্যের অভিনয় হবার পর গোরস্থানের পাদ্রী বললেন,
এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যা হোক। তখন সকলে বাধ্য হয়ে দেহটাকে এই বাড়ির ভিতরে এনে গোড় দিলে। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললাম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললে, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু বাজগুবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞেস করলাম, এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনি ভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে যে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ কাঠের ঠিক মাথার উপরেই দেওয়ালে টাঙানো একটা প্রকাণ্ড অয়েল পেন্টিং এর দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধালু, ও কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের কাছে গিয়ে দেখো না, মেমটি ঠিক যেন ডানা কাটা পরীর মতো ছিল, তাই না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65-র কম হবে না। লিকলিকে দেহ, বাঁখাড়ির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের উপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুতকুতে দুটো চোখ। ওহ, সে চোখ দুটোর ভিতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখর সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটি যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই মেম সাহেবটি তোমার পছন্দ হলো? ঘৃণায় আমি মুখ ফিরিয়ে বললাম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে, সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললাম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা এসো, আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই, তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেয়ালে টাঙিয়ে রেখে চলে গেলেই হবে। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম, কিন্তু উফ, সে কি ভীষণ ভারী ছবি। ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বললে, ছবি কখন এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরের ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলাম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ওকি আমল, তোমার হাত কাটলে কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যিই তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে এই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বললুম, মানিক, মানিক, তোমার হাত হচ্ছে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতবম্বের মতো তাকিয়ে বলল, তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখন ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম। তারপর আপন মনে হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে এ কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেই দিকে মোহিত চোখে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্যে ঘুম ভাঙলো সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে
নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধড়মড়িয়ে বিছানার উপর উঠে বসে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার উপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলাম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুল লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কে যেন একখানা হাত রাখলে, বরফের মতো ঠান্ডা কনকনে একটা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লাম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপর পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলাম না, তীরের মতো ছুটে ছাদের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই সুতলে, ব্যাপার কি? তোমার ঘরেও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। দেখ, যত বাজে কথা, ছবি কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে উপরে উঠে গেল, কিন্তু তারপরেই শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলাম সে একসঙ্গে ৩-৪টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বললে, ঘরের ভিতরে পচা মরা গন্ধ, আর ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিলে ছাদের ঘর। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।